শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি ব্লগার রূপা চ্যানেলে। সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এদিকে দেখো, আমাদের বিল থেকে কিন্তু মাছ ধরা হয়েছে সকালবেলা। কত রকমের মাছ এখানে হয়েছে। তো এখানে ছিল ভেটকি মাছ, তেলাপিয়া মাছ, তারপরে রুই মাছ, বিভিন্ন রকমের মাছ ছিল। তো হাজব্যান্ড কিছুটা মাছ জাবিয়ে রেখেছিল, সেগুলো তুলে দেখছিল ঠিক আছে কিনা। তো সেখান থেকে অনেকগুলো মাছ মারা গেছে, সেগুলো বের করলো। আর দেখো কি কি মাছ হয়েছে। এখানে হয়েছে ট্যাংরা মাছ। আর সত্যি এগুলো না পুরো অরিজিনাল ট্যাংরা মাছ। তো এক রকমের ট্যাংরা মাছ পাওয়া যায় যেগুলো গাটা একটু সাদা টাইপের হয় আর অনেক বড় বড় হয়, সেগুলো হচ্ছে চাষের মাছ। আর এগুলো কিন্তু অরিজিনাল আপন ইচ্ছাই হয় পুকুরে। তো এই ট্যাংরা মাছগুলো হচ্ছে অরিজিনাল মাছ। আর দেখো একটা মৃগেল মাছ, কিছুটা লাইলন টিকা ছিল, কিছুটা গুঁড়ো গুঁড়ো তেলাপিয়া মাছ, কিছুটা পুঁটি মাছ, বেলে মাছ, চিংড়ি মাছ। তো আমাদের পাড়া গায়ে যেরকম খাল, বিল, জলকর, পুকুর এই সকল জিনিস যখন ছাঁচা হয় কিংবা জাল ফেলা হয়, তখন এরকম গ্রাম্য মাছ পাওয়া যায়। কারণ এখানে তো আর আলাদা করে মাছ ছেড়ে চাষ করা হয় না, ছাড়া হয়, তবে একরকম ছাড়লে এখানে অনেক রকম পাওয়া যায়। এই যে বেলে মাছ টাছগুলো দেখছো, এগুলো কিন্তু একটাও ছাড়া না। পুঁটি মাছগুলোও তাই। এখানে তেলাপিয়া মাছ ছাড়া ছিল, রুই মৃগেল ছাড়া ছিল। তো তার থেকে এখন এত রকমের মাছ পাওয়া গেছে। তো অনেক সময় এমন হয় কি বলো তো, ভেটকি মাছ টাছগুলো ভেসে আসে, শোল মাছ টাছগুলো এইরকমই পাওয়া যায়। তো দেখো অনেকগুলো মাছ, এগুলো যাব সকাল সকাল বেছে নিতে। তো আমি কিন্তু এখন এক গাদা ছাই নিয়েছি মাছগুলো বাছতে, আর পুরো সকালটা আমার এই মাছের পেছনেই চলে গেল। ভাবো তো একা একা এতগুলো মাছ বাছতে কতটা সময় লাগে। তো তার মধ্যেও কিন্তু মাছটা বাছলাম। তো তারপরে স্নানটাও সারলাম। আর এখন দেখো সুন্দর করে মাছগুলো আমি ধুতে বসেছি। তো পুকুরে মাছ ধোয়ার একটা মজা কি জানো তো, এখানে ধোয়া যায়, ডলা যায়, আর পানিতে বারবার পানি বদলানো যায়। তো এগুলো যদিও বা আমি ঘর থেকে সুন্দর করে একবার ধুয়ে নেব, তারপরেও পুকুরে বসে ধোয়ার কিন্তু অনেকটাই সুবিধা আছে। কারণ এখানে শান বড়, তারপরে মালসায় ঘষে ঘষে অনেক তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। তো সেই কারণে এখানে বসে আমি সুন্দর করে দেখো মালসে এরকম হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ধুলে না, এর যত আঁশ আছে সবটাই উঠে যায়। আমরা দুটি ভাই শিবেন গজঙ্কাই ঠাকুমার খেতে গলে পাখি খেতে বাজাই এই টুনকেলে ক্যাটি লিটিল হাওয়াই হাওয়াই। আমি যখন পুঁটি মাছ কেটেছিলাম মাথাগুলো বাদ দিয়েছি, আর সমস্ত পুঁটি মাছের কিন্তু গায়ে আঁশ ছিল। তো যত এরকম ঘষছিলাম আর একটু একটু ধুচ্ছিলাম, তত আঁশগুলো বেরিয়ে যাচ্ছিল। তো দেখো আমি কিন্তু পুরো বিনা খরচে এরকম পুকুর থেকে অনেকগুলো মাছ এইভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু যারা গ্রামের মানুষ আছি, সবারই প্রায় পুকুর, বিল এরকম কিছু না কিছু বাড়িতেই থাকে। তো সেই কারণে অধিকাংশ দিন আমাদের মাছ মাংস কিনতে হয় না। কারণ কি বলতো, প্রত্যেকের বাড়িতেই কিন্তু মুরগি পোষে, তারপরে এরকম টুকটাক পুকুর টুকুর তো আছেই। তো সেই কারণে মাছ মাংসটা এখান থেকে হয়েই যায়। আর দুই একদিন তো একটু শাক পাতারি তুলে নিয়ে রান্না করলে চলে যায়। তো যদি ভাবি না এক সপ্তাহ বাজার করব না, তো এই যা মাছ আছে এতে কিন্তু আমার সপ্তাহ পার হয়ে যাবে। হাজব্যান্ড তো এমন মাছ খায় না, মাছ খাওয়ার মধ্যে একমাত্র আমি আর ঈশা খাই। তো সেই কারণে তো এদিকে দেখো ঈশা কিন্তু প্রচুর বেশি দুষ্টুমি করছিল, আর বকবকানি তো শেষ ছিল না। ও বারবার বলছিল বড় মাছটা আমার হাতে দাও, খেলা করি। তো এইরকম বারবার দেখাচ্ছিল, জানো তো, দিচ্ছিলাম না বলে বারবার বলছিল দাও বড় মাছটা দাও দাও, এক লাগাতার বলছিল। তো আমাদের যে লাড্ডুগুলো নিয়ে আসা হয় কিংবা ক্যাডবেরি আনা হয়, তো এরকম যে বয়েমগুলো লাস্টে থেকে যায়, সেগুলো আমি ফেলি না। যখন ফ্রিজে মাছ মাংস রাখি কিংবা সবজি কেটে রাখি, তখন এরকম কন্টেনারে রেখে দেই। তো যাই হোক বন্ধুরা, অনেক রকম মাছ ছিল, যেহেতু আমি ভাগ ভাগ করে রাখছিলাম রান্নার সময় যাতে কোনো রকম অসুবিধা হয় না। তো এখানে ছোট্ট ছোট্ট তেলাপিয়া মাছ আলাদা করেছি, বেলে মাছ কটা আলাদা করেছি, পুঁটি মাছ আলাদা, তারপরে ওদিকে যে মৃগেল মাছটা ছিল সেটা আলাদা, বড় তেলাপিয়া আলাদা। তো এরকমভাবে রেখেছি না, আমার না রান্নার টাইমে আলাদা আলাদা করে খুঁজে বার করতে হবে না। আর যেহেতু কোটোগুলো
সবটাই প্রায় সাদা, সবটার বাইরে থেকেই কিন্তু দেখা যাবে। তবে কি বলতো, এই মাছগুলো যেহেতু একবার সুন্দর করে ডলেছি রান্নার আগে, কিন্তু আরও একবার ডলে নেব, তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে। তো এক সপ্তাহের মাছ তো আমি গুছিয়ে নিলাম। তারপরে আসছি একেবারে জামাকাপড় বদলিয়ে, কারণ কি বলতো, মাছের যে আঁশের একটা গন্ধ খুব বাজে লাগে জানো তো। তো সেই কারণে 2-3 বার হাতে সাবান দিয়েছিলাম, তবুও মনে হচ্ছিল কেমন গন্ধ লাগছে। তো জামাকাপড়টা পুরো বদলেই আসলাম। তো এখন দেখো সুন্দর করে আমার এই যে ঘরটরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে নেব। আর আজকে না প্রচুর কাজ। তোমরা পাশে থেকো, আশা করছি দেখলে বুঝতেই পারবে। সকাল থেকে অনেকগুলো কাজ করেছি, তার মধ্যে যে উনুনের কাদাটা জাপ দেওয়া ছিল, আমি কিন্তু এক ফাঁকে সেগুলো সুন্দর করে সেট করে এসেছিলাম। আর যেদিন আমি পুরোপুরি সুন্দর উনুন পাতবো, তোমাদেরকে দেখাবো যে উনুনটা কিভাবে আমি শেপ দিই। তো এদিকে কিছুটা ভিজে জামা কাপড় ছিল, সেগুলো তুলে নিলাম। আর ঈশা কিন্তু গেটের মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁস দেখছিল। ও না একটু বেশি প্রকৃতিপ্রেমী, হাঁস বলো, মাছ বলো, মুরগি বলো, এই সকল জিনিস না প্রচুর পছন্দ করে। তো একটা গামছা ছিল, সেটাও ভাঁজ করে এখানে রাখলাম, কারণ হাত মুখ ধুয়ে কিংবা মুখ মোছার টাইমে গামছা অনেকবারই খুঁজতে হয়। তো এরকম উঁচু জায়গায় রাখলে বাচ্চারা হাতের কাছে পায় না, আর জিনিসটা না খুব সহজেই পাওয়া যায়। তো আমি তো বারবার কি বলবো, যে গামছা বলো, তারপরে যে সকল দরকারি জিনিস বলো, এরকম উঁচু জায়গায় রাখি, কারণ আমার বাচ্চারা না অতি শান্ত, যার কারণে দরকারি জিনিস যদি মাঝে মধ্যে নিচেই পড়ে থাকে, তো সেটাকে আমি পরেক্ষণ আর খুঁজে পাই না। তো সেই কারণে একটু ওপরে জিনিসপত্র রাখার চেষ্টা করি। আমার ড্রেসিং টেবিলটার সামনে তো আমি এখন আর কিছুই রাখি না, কারণ ওখানে কিছু রাখলে আর খুঁজে পাওয়া যায় না। ক্রিম বলো, তারপরে অন্যান্য দরকারি জিনিস বলো, কিছুই পাওয়া যায় না। তো যাক, বারান্দাটা তো অনেক লম্বা ঝাড়ু দেওয়া কমপ্লিট, ঘরটারগুলো ঝাড়ু দিয়েছি। তো এই ঘরটা এখনও বাকি আছে, তো এই ঘরটা একটু তাড়াতাড়ি গুছিয়ে নেব। আর এই শীতকালে খাটের এমন অবস্থা বলো কার কার হয়, এত কি বলবো কাজ থাকে এই খাটের ওপরে উঠলে, সেটা কি বলবো। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, আসলে দুটো ঘরে কিন্তু দুরকম কাজ। আর এই ঘরে যেহেতু এখন 3জন শোয়া হচ্ছে, সেই কারণে কিন্তু এই ঘরে লেপ কাঁথা কম্বল একটু বেশিই হয়। তো প্রত্যেক দিন সকালবেলা কিন্তু আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন, রাত্রে যে শুই না, তারপরে পরের দিন সকালবেলা উঠে এরকমই কাজ বের হয়। তো যেহেতু আমার নিজের সংসার, নিজের কাজকর্ম তো নিজেকেই তো করতে হবে, সেই কারণে ভাবি ঢিলিমিশি না করে অনেক সকাল কাজগুলো সেরে ফেলি। তবে এ ঘরের বিছনাটা আগে তুলতে পারিনি, কেন বলো তো, হাজব্যান্ড শুয়েছিল, তো সেই কারণে এটা তুলতে পারিনি। ও যেহেতু আজকে বাড়িতে আছে, তো হাজব্যান্ড কোনো দিনই কিন্তু বেলা করে ঘুম থেকে ওঠে না, তবে যেহেতু উঠি প্রায় 5-6 দিন মতো রাত জাগা পড়ছে, তো সেই কারণেই না ও আজ অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, তবুও না অনেক সকালে উঠেছিল। ঘুম থেকে যেদিন সকাল ওঠে, মনে করো পুকুর, জলকর এই সকল জিনিসের পেছনে লেগে থাকে, আর তা না হয় কিন্তু ও দোকানে চলে যায় অনেক সকাল। তো সব মিলিয়ে বলতে পারো আমাদের অনেক আগে উঠে কিন্তু ওর মতো কাজে বেরিয়ে যায়। তো তারপরে দেখো আমার এই যে খাটটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে বেডশিটটা পেতে দেব। তো ঘরের বেডশিট চেঞ্জ করলে না ঘরটায় পুরো মনে হয় অন্যরকম লুক লাগে। এই বেডশিটটা না সাধারণত আমি পাতি না, কারণ মাঝখানের এই যে ক্রিম কালারটা আছে, এটা একদম সন্ধ্যার মধ্যে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। যেহেতু এখন শুকনোর সময়, আর বাচ্চা কাচ্চা কিন্তু ধুলো পায়ে টায়ে মাঝে মধ্যে উঠে পড়ে খাটে, তো তখনই এর অবস্থা দুরবস্থা হয়ে যায়। আর সব থেকে বড় কথা কি জানো তো, ঈশা যে কোনো খাবার নিয়ে কিন্তু নিচে বসে খেতে চায় না। ক্যাডবেরি বলো, লজেন্স বলো, এই সকল জিনিস না বেশিরভাগ টাইম সন্ধ্যাবেলা খাটে বসে খায়, আর হাত টাতগুলো অধিকাংশ খাটে মশে। তো অনেকবার ওকে আমি কিন্তু নিষেধ করি, যেহেতু এখন অনেকটাই ছোট। একটুখানি দাও আপা, একটু খাক। ওইটুখানি না, একটুখানি বেশি দাও, 1 কামড় দাও, একবার কামড়ে নি দাও। তুই কামড়ে না, আপার কাছে দাও, আপা একটু কামড়ে নিচ্ছি। তো যাই হোক, ঘরের কাজ গোছাগুছি মোটামুটি কমপ্লিট, এখন আসছি বাইরে। তো দেখো আমার এই যে মেহেন্দি গাছতলাটায় কতটা নোংরা। তো এখানে আমার একটা পাড়া প্রতিবেশী যা কিছুটা কাঠ রেখেছিল, সেগুলো সকালবেলা কাটছিল। যেহেতু কাঠগুলো এখানে অনেক দিনই ছিল, সেই কারণে জায়গাটা কিন্তু অনেকটাই নোংরা লাগছে, পাতা পড়ে না নোংরা লাগছিল।
তো জায়ের কাঠগুলো কাটা হয়ে গেল, বললো আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমি বললাম না থাক, আমি তো প্রত্যেক দিনই প্রায় সবটা ঝাড় দিই, এটুকুনিও একেবারে দিয়ে নেব। তো এই জাটা গল্প করছিল সকালবেলা, আর আমি কিন্তু আমার কাজগুলো গল্প করতে করতে শেষ করে ফেলছিলাম। আসলে দেখবে কারোর সঙ্গে কথা বলতে বলতে কাজ করতে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়, কিন্তু যখন একেবারে একা একা এক মনোযোগ দিয়ে কাজ করা হয় তখন অনেকটা খারাপ লাগে। তো যে নোংরা বেডশিট, তারপরে বাচ্চার কিছুটা জামা কাপড় আছে, আমার নাইটি আছে, সবটা এখন কেচে নেব। আসলে না আমি জামা কাপড় তুলে না নোংরা জিনিস আমি রাখতে পারি না। আমার মনে হয় যেই মুহূর্তে তুলে রাখি সেই মুহূর্তে কেচে পরিষ্কার করে দিই। এতে করে আমার মনে হয় ঘরটাও ফাঁকা থাকে, আমার কাজটাও হালকা হয়ে যায়। যে কোনো কাজ দেখবে যদি পড়ে থাকে আর ভাবি এটা কখন করব অনেকটাই কষ্ট হয়, কিন্তু যে মুহূর্তে কাজটা আমাদের আসে করে ফেললে না অনেকটাই সহজ বলে মনে হয়। তো কাজকামগুলো করতে করতে এখন কিন্তু 8টা বেজে গেছে, আর আস্তে আস্তে রোদ্দুর আসাও শুরু হয়েছে। আর এখন আমি এই জামা কাপড়গুলো সুন্দর করে ভিজিয়ে রাখলাম, তারপরে বাসনগুলো আগে মেজে শেষ করি। জামা কাপড় কাচার আগে সবসময় 10 মিনিট 20 মিনিট ভিজিয়ে রাখলে না নোংরাগুলো বেশ তাড়াতাড়ি উঠে যায়। তো সেই কারণে চেষ্টা করি একটু ভিজিয়ে রাখতে। তবে কি বলতো, যদি বেশি নোংরা হতো তাহলে কিন্তু আমি গরম পানি দিয়ে ভিজিয়ে দিতাম, যেহেতু ওই রাফ ইউজ করা জিনিসপত্র প্রায় প্রত্যেক দিনই লাগে, প্রত্যেক দিনই খোলা হয়। তো সেই কারণে অল্প নোংরা জিনিস তো এই ঠান্ডা পানি দিয়েই ভিজালাম। তো শীতকালের সকাল মানে তোমরা হয়তো জানোই কতটা বেশি তাড়াতাড়ির সময়, কারণ সকালবেলা কিন্তু আমাদের মেয়েদের কাজ অনেক বেশি থাকে। এই সকালে বাসন মাজা, জামা কাপড় ধোয়া, রান্না করা সবটাই থাকে, তো সেই কারণে। তো যাই হোক অনেকটা তাড়াহুড়ো করে কাজ করছিলাম। তো যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে, আজকে তো একটু রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে, তো সেই কারণে আরও বেশি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো প্রত্যেকটা বাসন আমি যেহেতু ছাই দিয়ে মেজেছি, এগুলো না বেশি দেরি করলে আবার শুকিয়ে যাবে, সাথে সাথে ধুয়ে নিচ্ছিলাম। তো এক বোন আমাকে কমেন্ট করেছিলে যেহেতু ছাই দিয়ে আমি বাসন মাজি, আমি যেন মাজার পরে একটা কাপড় দিয়ে ডলে ধুয়ে নিই, এতে করে ছাইয়ের স্পট না থাকে। তো তোমাদের সামনে আমি বাসনগুলো মাজি, কোনো রকম স্পট কিন্তু ওর মধ্যে পড়ে না, কারণ যে মুহূর্তেই মাজি সঙ্গে সঙ্গে আমি ধুয়ে ফেলি। আর যদিও বা আমার মনে হয় কোনো একটা বাসন স্পট পড়তে পারে, আবারও ডলে ধুয়ে ফেলি। তো এদিকে প্রত্যেকটা জামা কাপড় এখন আঁচড় দিয়ে দিয়ে কেচে আমি ধুয়ে নেব। তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। বাকির সংসার প্রোফাইল থেকে বন্ধু বলেছ যে নোটিফিকেশন পাওয়া মাত্রই চলে আসলাম। তো অনেক ধন্যবাদ বন্ধু এতটা ভালোবাসা দেওয়ার জন্য। নাজমুন হাসান জিহান মুনজান কিচেন আর আরেক বোন রীতা লস্কর প্রোফাইল থেকে বলেছ আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি, আমার খুব ভালো লাগে, আর আমি কিন্তু আসাম থেকে দেখছি, আমার নামটা অবশ্যই নিও। তো অনেক ধন্যবাদ বন্ধু এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। তো বন্ধু আমি কিন্তু তোমার নামটা নিয়েছি, তুমি যদি আজকের ভিডিওটি দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। মারু হাসান প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ যে দিদি তোমার বাড়ি কোথায় অবশ্যই বলবে। তো আমার বাড়ি কিন্তু বসিরহাটে। সুস্মিতা, অনিল লস্কর, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, অনিল সরকার, অনলি কুকিং, শাবানা ব্লগ, গোলাম রাব্বানি, হালিমা খাতুন, তাসপিয়া তাবাসসুম, জয়শ্রী বিশ্বাস, পাপড়ি কিচেন, দিলদার বেগম। হালিমা খাতুন বোন আমাকে কমেন্ট করেছ যে ঈশার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো, আর ঈশার জন্য অনেক দোয়া রইল। তো তোমরা যে যাওয়ার আগে আমার বাচ্চাদের জন্য একটু দোয়া দিয়ে যাও, এটা না আমার কাছে অনেক বড় পাওয়ার, জানো তো। আর আমার আরেক বোন যার কমেন্টটাও পড়ে অনেক ভালো লাগলো, সে হচ্ছে সাইদুল মণ্ডল প্রোফাইল থেকে বলেছ যে মোবাইলে রিচার্জটা শেষ হয়ে গেছিল, তো এখন রিচার্জ করে একসঙ্গে অনেক ব্লগ দেখে নিলাম। তো অনেক ভালো লাগলো বোন যে তুমি আমাকে এতটা ভালোবাসো। নীলুফা ইয়াসমিন বোন আমাকে বলেছ যে আমার ছেলে মিশনে পড়ে দিদিভাই অনেক ভালো হয়েছে, তুমিও তোমার মেয়েকে মিশনে দাও, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমার মিষ্টি দিদিভাই। তো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য, এতটা মোটিভেশন করার জন্য, অনেক ভালো থেকো। আর এক বোন সুস্মিতা যে বলেছ যে তোমার মেয়ের মুখের কচি কচি কথা শুনতে অনেক ভালো লাগলো। তো অনেক ধন্যবাদ বোন, অনেক ভালো থেকো। তো যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করেছো প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেশন করো,
তাদের জন্য রইল অনেক বেশি দোয়া ভালোবাসা। আমার পরিবারের প্রত্যেক সদস্যদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা, কারণ তোমরা যদি একান্তই আপন আমাকে না ভাবতে কখনোই এতটা ভালোবাসা দিতে পারতে না। তার জন্য না তোমাদের যদি কৃতজ্ঞতা জানাই তবুও ছোট হবে। তো সেই কারণে সকলের কাছে অনেক বেশি কৃতজ্ঞ রইলাম আমি। তো দেখো সকালের কাজকর্ম প্রায় শেষ, আর এখন পাটা ধুয়ে ঘরে উঠবো। তো বিলের পানিতে না যে পরিমাণে শ্যাওলা হয়েছে, একটু ঘোলা দিলে পুরো চকচকে পানি। তো সেখান থেকে পা ধুয়ে ঘরে আসলাম। তো আজকে এতটাই এনার্জি লস হয়ে গেছিলো সকালের মাছ বাছতে, বিভিন্ন রকম কাজ করতে, আরও অনেকটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সমস্ত উঠোন ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছিলাম, তার মাঝে উনুনটাকে একটু সুন্দর করে ঠিকঠাক করে নিয়েছিলাম। তবে যেহেতু মাঠটা এখনও পর্যন্ত নরম, ভালো করে শেপ দিতে পারিনি, তো সেই কারণে আর শেয়ার করিনি। তবে কালকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়িতে দেখো এতগুলো মাছ আছে, তারপরে হাজব্যান্ড বলল মাছ খাবে না। ও হাজব্যান্ড বাড়িতে থাকলে আমাকে কিন্তু মাংস করতেই হয়। তো সেই কারণে ভাবলাম একটু সবজি দিয়ে মাংস করি। আর তোমরা হয়তো বেশিরভাগ দিনই আমারে দেখো যে সবজি দিয়ে মাংস করতে। কেন বলো তো? যখন ঘন ঘন মাংস খাওয়া হয় তখন কিন্তু সবজি দিয়ে মিশিয়ে খেলে সবজিও খাওয়া হয়ে যায়, মাংসও খাওয়া হয়ে যায়। তো বললাম না সকালে আজ অনেকগুলো কাজ করে এনার্জি লস হয়ে গেছিলো। তো রান্না করার সময় না অনেকটাই একটু অসুবিধা হচ্ছিল কোমরের যন্ত্রণার জন্য। তো সেই কারণে ভাবলাম আজকে যাই হোক করে একটুখানি গ্যাসে রান্না করে নিই। তো সেই কারণে গ্যাসে রান্না করছি। আর যেহেতু এক ভাগের অল্প সবজি হবে, তো সেই কারণে কিন্তু এক্ষুনি এটা হয়েও যাবে আর নামিয়েও নেব। তো যাই হোক মাংসগুলো দিয়ে দিলাম, তারপরে এই যে গোটা গোটা আলুগুলো, তারপরে একটুখানি এটা যখন হয়ে আসবে তখন ফুলকপিগুলো দেব, তা নয় ফুলকপিটা আগেই গলে যাবে। তো যেহেতু আমি একটু ভাপিয়ে রাখা ফুলকপি ভাজা করেছিলাম, তো সেই কারণে ফুলকপিগুলো মনে হচ্ছে ঝোলে দিলেই ভালো হবে। তবে কি বলো তো, ঝোলে দিলে তেল মশলা একটু কম ঢুকবে, ওই কারণে ভাবছি কষানোর টাইমে দেব, তাহলে একটু মশলাটাও সুন্দর খাবে। তো শীতকালে আমাদের বাড়িতে ফুলকপি বাঁধাকপি হলে আমরা মাংসবিহীন ভাবতেই পারি না, কারণ বাঁধাকপি ফুলকপি আমাদের বাড়িতে বেশিরভাগ টাইমই মাংস দিয়ে তৈরি হয়। তো দেখো এদিকে সুন্দর করে আমি রান্নাটা কিন্তু শেষ করে ফেলেছি। লাস্টে একটু জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যেহেতু একটু বড় হচ্ছে, প্লিজ সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো ভিডিও সেগুলো ডিলিট করতে বাধ্য হয়েছি, কারণ ভিডিওটি আজ প্রচুর বড় হয়ে গেছিলো। সারা দিনের কাজকর্ম দেখাতে গেলে না ছোট ভিডিও আসলে হয় না, ভিডিও একটু বড়ই হয়ে যায়। তো আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটা ক্ষমা করে দিও। তো দেখো এদিকে কিছুটা রান্না করতে করতে প্লেট বাটি হয়েছে, সেগুলো ধুয়ে ফেলছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রইল, কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসা দিয়েই কিন্তু আমার এই পরিবারটি গঠন হয়েছে। এটা কখনোই সম্ভব হতো না তোমরা যদি আমাকে এত সুন্দর ভালোবাসা না দিতে। তো বেসিনের এই জায়গাটা বারবার মাজছিলাম, আর এটা ওটা কিন্তু ঢুপঢাপ করে পড়তেই আছে। এখানে না রাখলে না হয় না, আসলে আমার রান্নাঘরের স্পেস প্রচুর ছোট, সেই কারণে সবটা একেবারে একটুখানি জায়গার মধ্যে এরকম গোটোসোটো করেই রাখতে হয়। তো এত কাজ করার পরেও না আমি কিন্তু সবটাই টাইমের মধ্যে করতে পেরেছি, শুধুমাত্র আমার মনকে স্থির রেখে কাজের প্রতি টার্গেট রেখেছিলাম বলে। তো যাই হোক বন্ধুরা, সকলে অনেক ভালো থেকো, ধন্যবাদ।